নমস্কার, আমি শঙ্কর। শুরু করছি ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের বিশেষ নিবেদন ফিরে দেখা 2023। প্রখ্যাত ইটালিয়ান চিত্র পরিচালক ফেদেরিকো ফেল্লিনি বলেছিলেন, উই আর জাস্ট বিজি লিভিং আওয়ার লাইফস, ওনলি লুকিং ব্যাক ডু উই নো হোয়াট ওয়াজ আ গ্রেট মোমেন্ট ইন আওয়ার লাইফস। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পক্ষ থেকে 2023-এর সালতামামি করতে বসে দেখি, সত্যিই তো মন খারাপের খবরের মাঝে এমন অনেক খবর পরিবেশন করেছি আমরা, যার স্মৃতি রোমন্থন করলে আনন্দে পূর্ণ হয়ে ওঠে মন। তার মাঝে গত এক বছরে ভারতবর্ষে নারী শক্তির উত্থান বিশেষভাবে দৃষ্টি কেড়ে নেয়। আর হবে নাই বা কেন, বাংলা তথা ভারতের অন্যতম প্রধান উৎসব তো দুর্গাপুজো। তাই আজ আমাদের এই ফিরে দেখা 2023-এর মূল সুরটি বাঁধা থাকছে অর্ধেক আকাশ জুড়ে। বছরটা শুরু হয়েছিল বিচ্ছেদ বেদনায়। ৩রা জানুয়ারি সুরলোকে পাড়ি দিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ সঙ্গীত জীবনে রবীন্দ্রনাথের গান রেকর্ড করেন প্রায় ১৫০, প্লেব্যাক করেন ১৬টি ছবিতেও। বাবার লিভার ক্যান্সার, তাই নিজের লিভারের একটা অংশ বাবাকে দান করল কেরালার ত্রিশূরের ১৭ বছরের ছাত্রী দেবনন্দা। অনেক আইনি লড়াই পেরিয়ে কেরালা হাইকোর্টের নির্দেশে দেশের কনিষ্ঠতম অঙ্গদাত্রী হল দেবনন্দা। আটই মার্চ ২০২৩ আন্তর্জাতিক নারী দিবস পালিত হল দেশ জুড়ে। এবারের থিম সাম্যের বন্ধন। এমব্রেস ইকুইটি ক্যাম্পেইনে মাতল সারা দেশ। প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ওপরেও জোর দেওয়া হয় এবার। একশো বছরেও অমলিন রক্তকরবীর ঝঙ্কার। ১৯২৪ সালে প্রবাসী পত্রিকার শারদীয় সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি। এই নাটকের এক অন্য মাত্রার প্রযোজনা করে চলেছে ব্রততী পরম্পরা। গত ২০শে মার্চ রবীন্দ্র সদনের পূর্ণ প্রেক্ষাগৃহে হল রক্তকরবীর ১১তম প্রদর্শনী। একটি ফুল ও নন্দিনী হয়ে ওঠে মুক্তির অভিজ্ঞান। ২০২২ সালের ৩০শে ডিসেম্বর প্রথম চাকা গড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের। আর এবছরের ১৩ই মার্চ বন্দে ভারত এক্সপ্রেস চালালেন ভারত তথা এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব। ইতিহাস সৃষ্টি করা এই নারীকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ। কৃত্রিম মেধা নির্ভর মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলল কেরলের মাত্র ১১ বছরের মেয়ে লিনা রাফাক। অ্যাপ্লিকেশনটির নাম ওগলার আই স্ক্যান। এটি কাজ করবে আইফোনে এবং এর সাহায্যে চোখের বেশ কয়েকটি পরীক্ষা সেরে ফেলা যাবে সহজেই। এবছর এপ্রিল মাসে চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক ছুঁয়ে ফেললেন ৮০৯১ মিটার উঁচু অন্নপূর্ণা শৃঙ্গ। মে মাসে তিনি ছুঁলেন ৮৪৮১ মিটারের বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু। ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে ব্রততী পরম্পরা বেহালা শাখার সহজ পাঠ বিভাগের দুই ছাত্রী দ্যুতি ও অভিশ্রী পেল যথাক্রমে গোল্ড মেডেল অফ ডিস্টিংশন এবং গোল্ড মেডেল অফ এক্সেলেন্স। ৭ই মে ১৮৪৯ পরাধীন ভারতবর্ষে নারীদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সংস্কারমুক্ত শিক্ষার প্রসারে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন কলকাতায় প্রতিষ্ঠা করলেন একটি মেয়েদের স্কুল। আর্থিক সাহায্য দিলেন দক্ষিণারঞ্জন মুখার্জি। পরবর্তীকালে নিজস্ব ভবনে গড়ে উঠল বেথুন কলেজিয়েট স্কুল। এই ঐতিহাসিক স্কুলের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হল শ্রদ্ধার সাথে।
মাত্র 17 বছর বয়সে তীরন্দাজি বিশ্বকাপে অনূর্ধ্ব 18 বিভাগে চ্যাম্পিয়ন হলেন অদিতি গোপীচাঁদ স্বামী। প্রথম ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের এই মেয়ে। হরিয়ানার 106 বছর বয়সী রামবাই দৌড়ালেন 85 ঊর্ধ্বদের দৌড় প্রতিযোগিতায়। দেরাদুনে আয়োজিত এই প্রতিযোগিতায় 100 ও 200 মিটারে তিনি জিতলেন সোনা। কে বলে বয়স আমাদের থামিয়ে দেয়? 166 বছরের ইতিহাসে ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা প্রেসিডেন্ট ও সিইও হলেন জয়া বর্মা সিনহা। তিনি এই পদে বসলেন গত 1 সেপ্টেম্বর। মাউন্ট এভারেস্টের সামনে 21,500 ফিট উঁচু থেকে স্কাই ডাইভ করে রেকর্ড করলেন ভারতের শীতল মহাজন। বিশ্বে এই প্রথম কোনো মহিলা এই দুঃসাহসিক রেকর্ড গড়লেন। শীতল 2011 সালে পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা নেমে এলো সেলুলয়েডের পর্দায়। কলকাতায় গত 23 নভেম্বর জ্ঞানমঞ্চে ব্রততী পরম্পরা ও বাক্সবন্দী প্রোডাকশনসের যৌথ উদ্যোগে প্রদর্শিত হলো এই ছবি। পরিকল্পনায় ব্রততী বন্দ্যোপাধ্যায় ও কবি তন্ময় চক্রবর্তী। বিশ্বের সর্বোচ্চ প্রভাবশালী মহিলাদের তালিকায় 32তম স্থান পেলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই তালিকায় স্থান পেয়েছেন আরও 2 ভারতীয় মহিলা। ভারতীয় নারীরা অসম্ভবকে সম্ভব করেছেন বছরভর। 2020 থেকে 2022 সাল কেটে গেছিল কোভিড অতিমারি নিয়ে, কিন্তু 2023-এর অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে কৃত্রিম মেধা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমনকি কৃত্রিম মেধা সৃষ্ট নারী লিজা সংবাদ উপস্থাপন করল ওড়িশা টিভিতে। তবে এর মাঝে আমরা ফিরে দেখব অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু খবর। 2023 সালেই 142.86 কোটি জনসংখ্যা নিয়ে ভারতবর্ষ ঘোষিত হলো পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হিসেবে। আবার নক্ষত্রপতন সাহিত্য জগতে। গত 8ই মে 79 বছর বয়সে অমৃতলোকে চলে গেলেন সমরেশ মজুমদার। রয়ে গেল তাঁর অমর সৃষ্টি সাতকাহন, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ ও আরও অসংখ্য উপন্যাস ও গল্প। মৈতেই ও কুকিদের সংঘর্ষে বছরভর উত্তপ্ত রইল মণিপুর। মৃত্যু ও হিংসার আগুনে আজও জ্বলছে উত্তর পূর্বের এই ছোট্ট রাজ্য। রাজনীতির কুনাট্যও অভিনীত হচ্ছে পাশাপাশি। গত 21শে জুন মারা গেলেন আমুল গার্লের জনক সিলভেস্টার ডাকুনহা। 1966 সাল থেকে আজও সকলের মন কেড়ে চলেছে ববি প্রিন্টের জামা পরা সেই ছোট্ট মেয়েটি। ভেঙে গেল স্বপ্নদ্বীপের স্বপ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে র্যাগিংয়ের জেরে অকাল মৃত্যু হলো তার। উত্তাল হলো রাজ্য। মাত্র 615 কোটি টাকার বাজেট, আর এই বাজেটেই বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু ছুঁল ভারতের চন্দ্রযান 3। ইসরোর বিজ্ঞানীদের জয় জয়াকার সারা বিশ্ব জুড়ে। সালে G20 গোষ্ঠীর প্রেসিডেন্ট হয়েছিল ভারত। অনেকগুলি পার্শ্ব সম্মেলনের পর গত 9 সেপ্টেম্বর থেকে নয়াদিল্লিতে বসেছিল G20 শীর্ষ সম্মেলনের আসর। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মতো তাবড় বিশ্বনেতাকে নিয়ে নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব সদস্যের সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নকেও G20-র স্থায়ী সদস্য করা হয়েছে এবার। সুকুমার রায়ের মৃত্যু হয় 10 সেপ্টেম্বর 1923-এ।
তাঁর মৃত্যুর 9 দিন পর প্রকাশিত হয় আবোল তাবোল বইটি। গত 100 বছর ধরে শুধুই বিস্ময় জাগিয়ে চলেছেন সুকুমার ও তাঁর এই অমর সৃষ্টি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গত 17 সেপ্টেম্বর ঘোষিত হয় এই সম্মান। পনেরোই ডিসেম্বর প্রয়াত অনুপ ঘোষাল, চলে গেলেন গুপি গায়েন। সত্যজিৎ রায় তাঁকে দিয়ে গাইয়েছিলেন সেই বিখ্যাত গানগুলি, আজও তা অমর। গেয়েছেন আরও নানা ধরনের গান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর। শুরু করেছিলাম ফেদেরিকো ফেল্লিনির উক্তি দিয়ে, শেষে মনে করাবো প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি কথা, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। তাই চড়েই বেতি আমাদের মূল মন্ত্র। আগামী বছর আরও ভালো কাটুক এই কামনা করি। নমস্কার। আমরা পেরিয়ে এলাম 2023 সাল। বিগত 12 মাস ধরে সারা বিশ্ব জুড়ে ঘটেছে নানা ঘটনা, যা আপনাদের সামনে নিয়মিত তুলে ধরেছে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ টিম। নতুন বছরের নতুন উদ্দীপনা নিয়ে প্রবেশ করার আগে আসুন আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক ফেলে আসা বছরের বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবরে। বছরের শুরুর দিকে 6 ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া এবং তুরস্ক। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.8। তীব্রতার মাত্রায় এই ভূমিকম্পটি 1939 এরজিনজান ভূমিকম্পের সাথে এটি তুরস্কের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে জায়গা করে নিয়েছে। এটি মিশর এবং তুরস্কের কৃষ্ণ সাগর উপকূল পর্যন্ত অনুভূত হয়েছিল। এরপরে 3 মাস 30,000টিরও বেশি আফটার শকে কেঁপে উঠেছিল তুরস্ক আর সিরিয়া। এই ভূমিকম্পে মারা গেছিলেন হাজার হাজার মানুষ, যার মধ্যে তুরস্কে 50,783 জন এবং সিরিয়ায় 4,476 জন মারা যান। আন্তর্জাতিক সাহায্যের জন্য তুরস্কের আহ্বানের পর 94টি দেশের 141,000-এরও বেশি মানুষ উদ্ধার প্রচেষ্টায় যোগ দিয়েছিলেন। অক্টোবর মাসের শুরুর দিকে এক উৎসবের দিন। তখনও আড়মোড়া ভাঙেনি শহরগুলি। আচমকা আকাশ ধোঁয়ায় ঢেকে ইসরায়েলের মাটিতে বন্যার জলের মতো আছড়ে পড়তে শুরু করলো ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি মানুষ এই হামলার জন্য কোনো রকমভাবে প্রস্তুত ছিলেন না। মুহূর্তে ছড়ালো আতঙ্ক আর বিশৃঙ্খলা। গাজা সীমান্তে প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী হামাস হামলা চালিয়েছে। 20 মিনিটে প্রায় 5,000 ক্ষেপণাস্ত্র ছোড়ার উল্লাস ঘোষণা করেছে তারা। হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে অপারেশন আল আকসা ফ্লাড। চুপ করে নেই ইসরায়েলও। অপারেশন আয়রন সোর্ড নামে পাল্টা অভিঘাত হেনেছে তারা। নভেম্বর মাসের শেষ দিকে গাজায় 6 সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র লড়াই চলার পর অবশেষে যুদ্ধরত পক্ষগুলো বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সম্মত হয়েছিল। তবে 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আজও এই যুদ্ধের কারণে প্রাণহানি ও অন্যান্য মানবিক সংকটে এখনো বিরতির কোনো লক্ষণ নেই। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস অনুযায়ী উষ্ণতম বছরের শিরোপা পেল 2023 সাল। বিশ্ব উষ্ণায়নের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তা বহু পূর্বেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। এবছর তার সঙ্গে জুড়েছে আবহাওয়ার এল নিনো প্রভাব। ইতিপূর্বে উষ্ণতম বছরের শিরোপাটি ধরে রেখেছিল 2016 এবং 2020 সাল। এই 2 বছরে তাপমাত্রা বৃদ্ধির হার ছিল প্রাক শিল্প বিপ্লব যুগের তুলনায় মোটামুটি 1.25 ডিগ্রি বেশি। গত বছর সেই রেকর্ড ভাঙেনি, বরং কিছুটা কমে তা ছিল 1.2 ডিগ্রি বৃদ্ধির কাছাকাছি।
কিন্তু এই বছর তা বৃদ্ধি পাবে প্রাক শিল্প বিপ্লব যুগের তুলনায় 1.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উল্লেখ্য, 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখার প্রতিশ্রুতি শোনা গিয়েছিল বিশ্বের তাবড় দেশের মুখে। অথচ সাম্প্রতিককালে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির বহরে সেই সীমারেখাও আর নিরাপদ বলে মনে হচ্ছে না। অনেক দরদামের পর টুইটার কিনলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল $4,400 কোটি, ভারতীয় মুদ্রায় যা প্রায় 3,36,941 কোটি 22 লাখ টাকা। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই ইলন মাস্ক নগদে দিয়েছিলেন। কেনার পর সবার অজান্তে টুইটার ইনকর্পোরেশনের নাম বদলে এক্স কর্প করে দেন ইলন মাস্ক। শুধু নাম না, বদলেছে প্রতীকও। নীল পাখিকে উড়িয়ে এখন তার জায়গায় এসেছে সাদা কালো এক। 2000-এর বেশি যাত্রী নিয়ে 1912 সালে ডুবে যায় সেই সময় সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। 100 বছর পরও এটি নিয়ে যেন আগ্রহের কমতি নেই মানুষের। গত জুন মাসে টাইটান নামের একটি সাবমেরিনে চড়ে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন 5 পর্যটক। ওশেন গেট সংস্থার তৈরি টাইটান ডুবোযান 5 যাত্রীকে নিয়ে সমুদ্রে 13,000 ফুট গভীরে নেমেছিল। যাত্রা শুরুর 1 ঘন্টা 45 মিনিট পর থেকে নিখোঁজ হয়ে যায় টাইটান। নিখোঁজ ডুবোজাহাজ উদ্ধারের কাজে নেমেছিল আমেরিকা এবং কানাডার সেনা। 4 দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর উদ্ধারকারীরা সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছিল। একই সঙ্গে ওই যানের সকল অভিযাত্রীকেই মৃত বলে ঘোষণা করেছিল আমেরিকার উপকূলরক্ষী বাহিনী এবং টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ওশেন গেট। ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। সবাইকে একেবারে অবাক করে দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন জেসিন্ডা আর্ডেন। 42 বছর বয়সী জেসিন্ডা বলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো আর শক্তি অবশিষ্ট নেই তাঁর কাছে। 2017 সালে মাত্র 37 বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জেসিন্ডা আর্ডেন। সেই সময় তিনিই ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা প্রধানমন্ত্রী। কোভিড মহামারী এবং মহামারী পরবর্তী মন্দা, ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুক হামলা এবং হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো কঠিন পরিস্থিতিগুলোতে নিউজিল্যান্ডের হাল ধরেছিলেন জেসিন্ডা আর্ডেন। মার্চ মাসে অনুষ্ঠিত 95তম একাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে ভারতের হয়ে অস্কার পেল দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল গুণিত বঙ্গা প্রযোজিত এই ছবি। হাউ টু মেজার আ ইয়ার, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেটের মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিল তামিল ভাষার এই তথ্যচিত্র। ভারত থেকে এবছরে ছিল তিনটি মনোনয়ন। ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক সৌনক সেনের ছবি অল দ্যাট ব্রিথস। এস রাজামৌলির ছবি RRR এর হিট গান নাটু নাটু মাতিয়েছিল এবারের অস্কার মঞ্চ। প্রথমে লাইভ পারফরমেন্স, তারপর নাটু নাটু জিতে নিয়েছিল মৌলিক গান বিভাগে সেরার শিরোপা। পুরুষতান্ত্রিক সমাজে এখনো সৌদি আরবের মহিলাদের উপর রয়েছে একাধিক বিধিনিষেধ। তবে দেরিতে হলেও সৌদি আরবে ধীরে ধীরে বাড়ছে মহিলাদের কর্মক্ষেত্রের পরিধি। শিল্প, বাণিজ্য, রাজনীতির পর এবার সৌদি মহিলাদের সামনে এলো দেশের সেনাবাহিনীতে কাজ করার সুযোগ। মোহাম্মদ বিন সুলেমান অর্থাৎ দেশের যুবরাজের নির্দেশেই এই প্রথম সেনাকর্মী হিসেবে কাজ করতে পারেন সৌদি মহিলারা। সৌদির যুবরাজের ভিশন 2030-র অঙ্গ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মার্চ মাসে। সৌদি আরবের জেনারেল সিকিউরিটি ডিভিশনের একটি বিবৃতি অনুযায়ী রিয়াদ, মক্কা, আল কুইসেম এবং মদিনা প্রদেশে থাকা মহিলারা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। আপাতত তাঁদের রণক্ষেত্রে নামতে না পারলেও পদাধিকারে তারা সেনারই মর্যাদা পাবেন। সুরক্ষাকর্মী হিসেবেই কাজ করার সুযোগ মিলবে সৌদি মহিলাদের। এবছরের মে মাসে এসেছে একটি বড় স্বস্তির খবর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO জানিয়েছে কোভিড-19 এখন আর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা নয়। 2020 সালের জানুয়ারি মাসে করোনা ভাইরাস মহামারীকে আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO তথ্য মতে বিশ্বে 765 মিলিয়ন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় 7 মিলিয়ন। WHO ডিরেক্টর জেনারেল ডক্টর টেড্রোস অ্যাডানম গেব্রেয়েসাস এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন যে 1 বছরেরও বেশি সময় ধরে মহামারীর পরিস্থিতি নিম্নমুখী রয়েছে। এর ফলে বেশিরভাগ দেশ কোভিড-19 এর আগের অবস্থায় ফিরে যেতে পেরেছে। তাই করোনা ভাইরাস আর আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা নয়।